মধ্যযুগের মধ্যে একটা মাত্র মানুষ সত্যিকারে ডুব দিয়ে এই সমুদ্র থেকে অজস্র হীরা মণিমুক্তা নিয়ে আসছিলেন, তিনি হলেন ফররুখ আহমদ। আকিক বেছানো পথ, পথের বর্ণনা, আকিক বেছানো পথ। ঘনসন্দল কাপড়ের বনে ঘোরে দিল বেহুশ, পিপুল বনের ঝাঁঝালো হওয়ায় চোখে যেন ঘুম নামে, নামে নির্ভীক সিন্ধু ইগল দরিয়ার হাম্মামে। কি ফ্যান্টাস্টিক বাংলাদেশ, অপূর্ব, এক একটা এক এক মেজরের। আমি যখন বিরিয়ানি খাই তখন কি আমি পায়েস খাবো না? আমি যখন পায়েস খাই তখন পান্তা ভাতটা ভুলে যাবো কেন? আমি লাউ পাতা দিয়ে ভর্তা দিয়ে গরম সকালের ভাপটা ভাতও খাবো। আমি সবই খেতে চাই, সবই আমার। এটাই হওয়া উচিত দৃষ্টিভঙ্গি। কাউকে তুচ্ছ করে না, কাউকে অপমান করে না, সবার পরশে পবিত্র হয়ে ওঠা। আমরা 19 শতকের মীর মোশাররফ হোসেন থেকে শুরু করে নজরুল, রবীন্দ্রনাথ, ফররুখ পর্যন্ত 40-এর দশকের, এবং আমরা যদিও 50-এর দশকের বড় একটি অবদান আছে যে কলকাতা থেকে বা ঢাকার দিকে ফিরে নিয়ে এসে, কিন্তু তাদের মধ্যে আমরা দেখি যে তারা অনেকেই মানে গুরু মেনেছেন ওপার বাংলার। সেটা আমার প্রশ্ন না, কিন্তু এই যে এখনো যে 19 শতক বাংলা সাহিত্যকে লিড করছে, তাহলে এই যারা এখন বড় লেখক বলে নিজেকে গণমাধ্যমে হাজির হচ্ছেন, তারা তাহলে কি লিখলেন? তাহলে মানে যেহেতু এখনো বাজার কাটটির দিকে 19 শতক, এখনো 19 শতক 20 শতক বাজার কাটতে, 19 শতকের আর কয়জন লেখক বাজার কাটতে, কিন্তু 20 শতকটাই বেশি। তো সেটা যাই হোক, সাহিত্যের ইতিহাস হলো অগ্রগতির ইতিহাস, সাহিত্যের ইতিহাস হলো আঙ্গিকের ইতিহাস। সাহিত্য ভাব তো প্রাচীন, ভাব তো আর আদম হাওয়াকে যেভাবে আলিঙ্গন করতো, আমরা সাহিত্যে ওই ভাষা ওই আলিঙ্গনের বাইরে কিভাবে যাবো, ওটা তো একই জিনিস। কিন্তু আঙ্গিক চেঞ্জ হয়, বলার ভঙ্গি চেঞ্জ হয়, দৃষ্টিভঙ্গি, প্যান্টের কাটিং চেঞ্জ হয়, শার্টের কাটিং চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়। লিটারেচারের মতো এগুলোই। আর কি করে, এই যে জীবনের বাঁকে বাঁকে মানুষের ঘাম, রক্ত, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রণয়, প্রেম, প্রীতি, ভালোবাসা, গভীরতা, নির্জনতা, তারকা খচিত আকাশ, অমাবস্যার রাত, বর্ষা প্লাবিত শ্রাবণের রজনী, এ সখী আমারি নাহি দুঃখেরও নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই যে অঝোর ধারায় শ্রাবণের ধারা, এগুলো তো তার সঙ্গে থাকবে। যদি চার না থাকে তাহলে তো সেটা শুকনো আর সৌদি আরব বা আরব দেশের মরুভূমির মতো হয়ে যাবে। লিটারেচারকে রাজনীতি করতে গণমানব থেকে বিচ্ছিন্ন করা যাবে না, মিশ্রণ করতে হবে। আদর্শের জায়গায় একজন লেখকের থাকলে ভালো। আদর্শ তো ওইটাই, মানুষের প্রতি মনোযোগ। সে মানুষ হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মানুষ কিনা। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। একই সঙ্গে এই যে দূরে একটা পাখি ডাকলো, পাখিটা কিন্তু আড়ালে কোথাও ডেকেছে আমরা জানি না, আপনি জানেন না। এখন আপনি যদি একটা থ্যাঙ্কস দেন, পাখিটা হয়তো পায় না, সে তো থ্যাঙ্কসটা পৌঁছলো না তার কাছে, কিন্তু একজন আছে, সেই থ্যাঙ্কসে তার চোখ ঝাপসা হয়ে যায়। যেটা দূরে পাখি ডাকছে, ও থ্যাঙ্কস দিচ্ছে, ইটস বিউটিফুল। ধরেন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, ইটের ফাঁকে একটা বালুর মধ্যে ছোট্ট একটা ডটের সমান একটা ফুল ফুটে আছে, কেউ ওকে দেখেই না, এত তুচ্ছ। একজন কবি ওখান থেকে যখন যাবে, তার তো উচিত হবে প্রথমে হ্যালো করা, বা এত কিছু প্রতিকূলতার মধ্যে তুমি ফুটে আছো। আপনি এই কথাটা যে বললেন, তারপরে একটা গাছের নিচে দাঁড়ালেন রৌদ্রের মধ্যে, গাছ যাওয়ার সময় গাছটাকে একটা থ্যাঙ্কস দিয়ে যান, যে দীর্ঘ সময় তোমার ছায়ায় দাঁড়ালাম, ভালো লেগেছে ভাই, ভালো থেকো। এই কথাটা বলতে কোনো পয়সা লাগে, কিন্তু এটা বললে কাকে বলা হয়? আপনি তো একজন আছে পরম স্রষ্টা, পরম প্রভু, তিনি তো তার সৃজনশীলতা থেকে মানুষের এই আচরণ থেকে চোখ ঝাপসা হয়ে যায় আবেগে। তিনি বলে, দেখো মানুষ সৃষ্টি করে আমি ভুল করিনি। কি বিউটিফুল! দেখো ছোট্ট একটা ডটের ফুল, ওকে থ্যাঙ্কস দিতে সে ভুল করে না। এই মানুষকে সম্মান জানায়। নদীকে পরিষ্কার রাখতে হবে, গাছকে সুসামঞ্জস্যপূর্ণ তুলতে হবে, রাস্তাকে পরিচ্ছন্ন রাখতে হবে, মানুষের অন্তরকে সাফ করতে হবে, গণমানুষের আশা আকাঙ্ক্ষার স্পন্দন থাকতে হবে। সব কিছু নিয়েই তো কবিতার পৃথিবী। আমি তো মনে করি যে পাতালের বালু থেকে আকাশের তারকা, এভরিথিং একজন কবির হাতের জিনিস, সম্পদ। বিপুল পড়াশোনা, 9 পাস বিদ্যা নিয়ে ঢাকা শহরে ঢুকে আল মাহমুদ কি কাণ্ড করে তুলে গেছে। 9 পাস বিদ্যা তো আসলে, আর তো প্রাতিষ্ঠানিক বিদ্যা নেই, তাহলে এগুলো আসলো কোত্থেকে?
এইরকম সোনালী কামিনের মতো লেখা, এটা সম্ভব আর কোনো মানুষের পক্ষে দ্বিতীয়বার লেখা? ঠিক এটা তো ওই যে সক্রেটিসের সেই ভাষা, যে কবিরা কোনো জ্ঞান দ্বারা সাহিত্য চর্চা করে না। কবিরা সাহিত্য চর্চা করে, কাব্য রচনা করে প্রকৃতির উপহারে এবং এক ধরনের ঐশী তাগিদে। কেউ তাগিদে লেখায় না, কেউ তাকে বলে যে তুমি এটা লেখো, আর প্রকৃতি তাকে সম্ভার যোগায়। বিষ্ণুদের একটা কবিতার লাইন আছে, তোমার শরীরে পাই প্রকৃতির প্রতিটি উপমা। কি ওয়ান্ডারফুল লাইন, আমি মুগ্ধ হয়ে যাই। তো এগুলোও থাকতে হবে, সব কিছু মিলেই তো জীবন। সারাক্ষণ খালি আদর্শ কসলাবো, সাহিত্য হয় নাই, ওই সাহিত্যের আমার দরকার নেই। আবার শিল্প করলাম, ওর মধ্যে ওই লক্ষ্যটা নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই, এ সাহিত্য মানব জাতির কোনো কাজে লাগবে না। ফ্যাসিবাদী হামলায় যেহেতু বাংলাদেশ বধ্যভূমি হয়ে গেছে, তো একজন কবি, স্বপ্নের কবি আব্দুল হাই শিকদারের মানে স্বপ্নের বাংলাদেশটা আসলে কেমন এবং কেমন দেখতে চায়? নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা আনিব নতুন করিয়া কি জানি বাহুতে নবীন বল। সেটাই নবনবীনের গান দিয়ে বাংলাদেশকে কল্লোলিত করতে হবে, প্রফুল্ল করতে হবে, প্রস্ফুটিত করতে হবে, বিকশিত করতে হবে, ঐশ্বর্যবান করতে হবে, দীপ্তিমান করতে হবে, তেজোত্তপ্ত করতে হবে। আর একই সঙ্গে চোখে থাকবে কাজল মাখা। আমি আমার কাজল মাখা নারীর দিকেও তাকাবো, আমার শস্যের সম্ভারের দিকে তাকিয়ে বুকটা ভরে যাবে। একই সঙ্গে যুদ্ধেও যাব। আমার একটা কবিতা আছে, আঘাতে রণতুর্য, আরেকটা হলো যে ফুল ও বারুদ দুটোকেই চাই, দুটোকেই আছে ভালোবাসি। বারুদ আনবে সুষম জীবন, ফুল সে জীবনে ফোটাবে হাসি। এ দুটির যারা একটিকে চায় যেন তারা সব সুবিধাবাদী, তাই বারে বারে তোমাকে জড়াই বারুদে গোলাপে পাশাপাশি। দিস ইজ বারুদও আমার গোলাপ। স্পেনে কি সমস্যা হয়েছিল মুসলমানদের, তরবারিগুলো কোষবদ্ধ করে জ্ঞান চর্চায় নেমে গেছিল। ফলে যখন আক্রমণ শুরু হলো, প্রতি বিপ্লব শুরু হলো, ঠেকানোর মতো কোনো যোদ্ধা ছিল না। অতএব ব্যালেন্স থাকতে হবে জীবনে। আমার সেনাবাহিনীও দরকার, আমার কবিদেরও দরকার, আমার সুন্দরী নায়িকাদেরও দরকার, আমার রাস্তার কর্মজীবী নারীও দরকার। দুটোই আমার, এক একজন আমার এক এক পৃথিবী নিয়ে থাকবে। কোনো কিছু আমি হারাতে দিতে রাজি না, সব কিছু তো আমার। সেই কান্নপার অন্ধকার থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কবিতা লিখছে তারা তো সবারই আমার, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেউ নহে নহে দূর। আমি কি ভারতচন্দ্রের সাহিত্য পড়বো না? আমি কি চণ্ডীদাস পড়বো না? হ্যাঁ, আমি কি বলবো না কান্নপার কথা? আমি কি শাহ মোহাম্মদ সগিরের কথা বলবো না? আমি কি বলবো না মধ্যযুগে আলাউলের কথা, যে কদাচ কবিরা নহে সামান্য মনুষ্য, নিশ্চয়ই জানিও কবি ঈশ্বরের শিষ্য। এটা তো আমার গর্ব। আলাউলকে না পড়লে আমি মধ্যযুগ কি পড়লাম? মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা কিন্তু টাচই করলো না বাংলাদেশের মানুষ। মধ্যযুগের মধ্যে একটা মাত্র মানুষ সত্যিকারে ডুব দিয়ে এই সমুদ্র থেকে অজস্র হীরা মণিমুক্তা নিয়ে আসছিলেন, তিনি হলেন ফররুখ আহমদ। আকিক বেছানো পথ, পথের বর্ণনা, আকিক বেছানো পথ। ঘনসন্দল কাপড়ের বনে ঘোরে দিল বেহুশ, পিপুল বনের ঝাঁঝালো হওয়ায় চোখে যেন ঘুম নামে, নামে নির্ভীক সিন্ধু ঈগল দরিয়ার হাম্মামে। কি ফ্যান্টাস্টিক বাংলাদেশ, অপূর্ব, এক একটা এক এক মেজরের। আমি যখন বিরিয়ানি খাই তখন কি আমি পায়েস খাবো না? আমি যখন পায়েস খাই তখন পান্তা ভাতটা ভুলে যাবো কেন? আমি লাউ পাতা দিয়ে, ভর্তা দিয়ে গরম সকালের ভাপটা ভাতও খাবো। আমি সবই খেতে চাই, সবই আমার। এটাই হওয়া উচিত দৃষ্টিভঙ্গি। কাউকে তুচ্ছ করে না, কাউকে অপমান করে না, সবার পরশে পবিত্র হয়ে ওঠা। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি।
চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।